অভিনয়। আমি টিভির দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় ফিসফিস করে বললাম, অভিনয়টা খুব ভালোই পারো কাব্য। ঠিক তখনই কেবিনে ঢুকলেন সেই রহস্যময় বৃদ্ধ। নিচু গলায় দরজা বন্ধ করে নিচু গলায় বললেন, আজ থেকে তোমার বেঁচে থাকার খবর কেউ জানবে না। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। কেন? তিনি শান্ত গলায় বললেন, কারণ এখনই যদি কাব্য জানতে পারে তুমি বেঁচে আছো, তাহলে সে আবার চেষ্টা করবে, এবার আর ভুল করবে না। আমি চুপ করে গেলাম। কথাটা তো সত্যি। যে মানুষ নিজের সন্তানের জীবন নিয়েও ভাবেনি, সে আমাকে দ্বিতীয়বার হত্যা করতে দ্বিধা করবে না। বৃদ্ধ আমার সামনে একটি ফাইল রাখলেন। এগুলো পড়ো। ফাইল খুলতে আমার চোখ বিস্ময় বড় হয়ে গেল। কাব্য মাহমুদের ব্যাংকের হিসাব, বীমা নথি, ফোন রেকর্ড, কিছু গোপন ছবি। একটি ছবিতে কাব্য আর অদিতিকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ছবির তারিখ আমাদের বিয়েরও 6 মাস আগে। আমার হাত কাঁপতে লাগলো। তাহলে ওরা এতদিন ধরে একসঙ্গেই ছিল। বৃদ্ধ মাথা নাড়ালো। হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করলো কেন? তোমার সম্পত্তির জন্য। আমি দাঁত চেপে বসে রইলাম। আমার ভালোবাসা, আমার সংসার সবই ছিল একটি সাজানো নাটক। ঠিক তখনই বৃদ্ধ বললেন, আরো একটি খবর আছে। কি খবর? তিনি হাসলেন। তোমার ছেলে এখন বিপদমুক্ত। আমার চোখ ভিজে উঠলো। আমি দৌড়ে যেতে চাইলাম, কিন্তু শরীর এখনো দুর্বল। কিছুক্ষণ পর নার্স আমার ছেলেকে কোলে এনে দিল। ছোট্ট মুখটা শান্ত, ও ঘুমাচ্ছে। আমি ওর কপালে চুমু খেয়ে বললাম, তোমার বাবা তোমাকে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনোদিন দুর্বল হব না। এদিকে ঢাকায় কাব্য মাহমুদের বাড়িতে অন্য এক দৃশ্য। অদিতি সোফায় বসে হেসে বলল, এখন তো সব শেষ। কাব্য হাতে এক গ্লাস জুস নিয়ে বলল, না, এখনো একটা কাজ বাকি। কি কাজ? বীমার টাকা হাতে আসা। অদিতি হাসলো। তারপর? কাব্য নির্লিপ্তভাবে বলল, তারপর আমরা বিদেশে চলে যাব। ঠিক তখনই কাব্যের মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ছবি এলো। সেই ছবিটি খুলতেই তার মুখের রং বদলে গেল। ছবিতে দেখা যাচ্ছে বান্দরবনের সেই পাহাড়ের কিনারায় কাব্য আমাকে ধাক্কা দিচ্ছে। ছবিটি দূর থেকে তোলা, অর্থাৎ সেদিন সেখানে আরো কেউ ছিল। কাব্যের হাত কাঁপতে শুরু করলো। অদিতি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাব্য উত্তর দেওয়ার আগে আরেকটি মেসেজ এলো, হত্যাকারীরা কখনো নিরাপদ থাকে না। নিচে লেখা, আমি সব দেখেছি। কাব্যের কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে তাড়াতাড়ি নাম্বারটিতে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। সেই রাতে কাব্য প্রথমবারের মতো ভয় পেল। আর হাসপাতালের বিছানায় শুয়ে আমি জানতাম না আমাদের হয়ে কেউ একজন খেলা শুরু করে দিয়েছে। হাসপাতালের কেবিনে শুয়ে থাকলেও আমার মাথায় তখনও একটাই চিন্তা, আমি কিভাবে ফিরে আসব? আমি যদি এখনই সবার সামনে যাই, কাব্য মাহমুদ বুঝে যাবে আমি বেঁচে আছি। সে তার সব প্রমাণ মুছে ফেলবে, হয়তো আমাকে শেষ করে দেওয়ার জন্য আবারও লোক পাঠাবে। তাই সিদ্ধান্ত নিলাম, আমার ফিরে আসার খবর কেউ জানবে না। শুধু আমি, সেই রহস্যময় বৃদ্ধ আর হাসপাতালের প্রধান চিকিৎসক। এই তিনজন ছাড়া কেউ জানবে না যে আমি জীবিত। বৃদ্ধ আমার সিদ্ধান্ত শুনে সন্তুষ্ট হলেন। তিনি বললেন, এবার তুমি ঠিক পথেই হাঁটছো। প্রতিশোধ রাগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে নিতে হয়। আমি শান্ত গলায় বললাম, আমি ওকে মেরে ফেলতে চাই না। আমি চাই ও যেন নিজের অপরাধের শাস্তি সবার সামনে পায়। বৃদ্ধ মৃদু হেসে বলল, এই কথাটাই শুনতে চেয়েছিলাম। পরবর্তী 1 মাস আমার জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল। অস্ত্রোপচারের ব্যথা, ভাঙ্গা হাড়ের যন্ত্রণা, আর সদ্য জন্ম নেওয়া ছেলেকে বুকের দুধ খাওয়ানোর সংগ্রাম, সব একসঙ্গে চলছিল। অনেক রাত আমি ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই পাহাড়ের দৃশ্য ভেসে উঠত। কাব্যের ঠান্ডা হাসি, তার ধাক্কা, আর সেই কথাটা, 50 কোটি টাকার জন্য এটাই সবচেয়ে সহজ পথ। প্রতিবারেই আমি ঘুম ভেঙে উঠে ছেলেকে বুকে জড়িয়ে ধরতাম। ওই ছোট্ট মুখটাই আমাকে আবার শক্ত করে তুলত। এইদিকে কাব্য মাহমুদের জীবন যেন আগের চেয়ে আরো স্বাভাবিক হয়ে উঠছিল। সংবাদ মাধ্যমে সে একজন শোকাহত স্বামীর অভিনয় করছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমার পুরনো ছবি পোস্ট করে লিখছে, তোমাকে ছাড়া বাঁচতে শিখেছি। হাজার হাজার মানুষ সেই পোস্টে সমবেদনা জানাচ্ছে। আমি মোবাইলের পর্দায় সব দেখতে পেতাম। তার প্রতিটি মিথ্যা আমাকে আরো দৃঢ় করে তুলছিল। এক সন্ধ্যায় বৃদ্ধ আমার কেবিনে এসে একটি পেন ড্রাইভ দিলেন। তিনি বললেন, এটার ভেতরে এমন কিছু আছে যা কাব্যের জীবন শেষ করে দিতে পারে। আমি ল্যাপটপে পেন ড্রাইভটা চালু করলাম। সেখানে একটি ভিডিওটি বান্দরবনের একটি রিসোর্টে সিসিটিভির ফুটেজ। আমি আর কাব্য পাহাড়ে যাওয়ার আগে রিসোর্টে লবিতে দাঁড়িয়েছিলাম। কাব্য ভেবেছিল কেউ খেয়াল করছে না, কিন্তু ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে সে অদিতির হাতে একটি খাম তুলে দিচ্ছেন। এরপর দুজন খুব সাবধানে কথা বলছে। শব্দ শোনা যাচ্ছিল না, তবু তাদের আচরণে প্রমাণ করছিল সবকিছু আগে থেকেই পরিকল্পিত। আমার বুক ধরধর করে উঠল। এটাই কি যথেষ্ট? বৃদ্ধ মাথা নাড়ালো, না, শুধু এটা না। এরপর তিনি টেবিলে আরেকটি ফাইল রাখলেন। ভেতরে ছিল জীবন বীমার কাগজপত্র। আমি বিস্ময় দেখলাম, দুর্ঘটনার মাত্র 3 সপ্তাহ আগে কাব্য আমার বীমার অঙ্ক 10 গুণ বাড়িয়েছিল। আর মনোনীত একমাত্র সুবিধাভোগী কাব্য মাহমুদ। আমি দাঁত চেপে বললাম, সবকিছু এত নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল? বৃদ্ধ বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বই তো ওর সবচেয়ে বড় ভুল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর হাসপাতালে বন্দী হয়ে থাকবো না। ডাক্তার আপত্তি করলেও আমি বললাম, আমার লড়াই শুরু হয়ে গেছে। অবশেষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে আমাকে হাসপাতাল থেকে গোপনে বের করা হলো। ঢাকার অদূরে বৃদ্ধার একটি নির্জন বাড়িতে আমাকে রাখা হলো। সেখানে আমার নতুন পরিচয় তৈরি হলো। চুল ছোট করে কাটা হলো, চশমা পরতে শুরু করলাম, পোশাক আশাকও বদলে গেল। আয়না নিজেকে দেখে আমি নিজেকেই চিনতে পারছিলাম না। বৃদ্ধ বলল, আজ থেকে তুমি মৃত। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, হ্যাঁ, মৃত মানুষ হিসেবে আমি ফিরে আসবো। কয়েকদিন পর এক সকালে বৃদ্ধ তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন। তার মুখে উদ্বেগ। খবরটা দেখো। আমি টেলিভিশনের দিকে তাকালাম। সংবাদে ভেসে উঠল, ব্যবসায়ী কাব্য মাহমুদ আগামী সপ্তাহে তার ব্যক্তিগত সহকারী অদিতিকে বিয়ে করতে যাচ্ছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার মৃত্যুর মাত্র 1 মাসের মাথায় সেই নতুন বিয়ের আয়োজন করছে। টেলিভিশনের পর্দায় কাব্য হাসি মুখে সাংবাদিকদের বলছেন, জীবন থেমে থাকে না, অতীত ভুলে
সামনে এগিয়ে যেতে হয়। আমি টিভি বন্ধ করে দিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর শুধু একটি কথাই বললাম, এবার সময় হয়েছে কাব্য মাহমুদকে জানিয়ে দেওয়ার যে মৃত মানুষও কখনো কখনো ফিরে আসে। কাব্য আর অদিতির বিয়ের খবরটা দেখার পর আমি সারা রাত এক মুহূর্ত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল যে মানুষটা আমার মৃত্যুর অভিনয় করে কোটি টাকার বিমার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে, সে এখন নতুন জীবন শুরু করতে চলছে। এটা হতে দেওয়া যাবে না। ভোরবেলা সেই রহস্যময় বৃদ্ধ আমার ঘরে এলেন। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি ওদের বিয়ে হতে দেব না। তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, কিন্তু মনে রেখো, প্রতিশোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সত্য। রাগের বশে কোনো ভুল করলে এতদিনের সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আমি মাথা নাড়ালাম। আমি বুঝেছি। এরপর শুরু হলো আমাদের পরিকল্পনা। বৃদ্ধ তার পরিচিত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি পুরো ঘটনা শুনে বললেন, শুধু অভিযোগ করলেই হবে না, আদালতে টিকে থাকবে এমন প্রমাণ লাগবে। আমি তাকে কাব্য অদিতির কথোপকথনের ভিডিও, রিসোর্টের সিসিটিভির ফুটেজ, জীবন বীমার কাগজপত্র এবং কাব্যর ব্যাংকের লেনদেনের কপি দেখালাম। সবকিছু দেখে তিনি ধীরে ধীরে বললেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ আঘাতটাও এমন হতে হবে যাতে ওরা নিজেরাই নিজেদের অপরাধ স্বীকার করে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সেটা কিভাবে সম্ভব? তিনি রহস্যময় হাসি দিয়ে বললেন, লোভী মানুষ নিজের ফাঁদে নিজেই পা দেয়। এদিকে কাব্য মাহমুদের বাড়িতে বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে। বাড়িতে আলো, সাজসজ্জা, অতিথিদের তালিকা, সবকিছু ঠিক করা হচ্ছে। অদিতি দামি গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, শেষ পর্যন্ত সবকিছু আমাদেরই হলো। কাব্য মুচকি হেসে উত্তর দিল, আমি যা চাই সেটা কোনোদিন হাতছাড়া করি না। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটি সাদা খাম ভেতরে ঢুকে পড়লো। কাব্য অবাক হয়ে খামটি তুললো। ভেতরে একটি ছবি। ছবিতে পাহাড়ের কিনারায় আমি দাঁড়িয়ে আছি, আর তার ঠিক পেছনে কাব্য। ছবির নিচে লাল কালিতে লেখা, মৃত মানুষও কখনো কখনো ফিরে আসে। কাব্যের হাত কাঁপতে শুরু করলো। অদিতি ছবিটা দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এটা কে পাঠিয়েছে? কাব্য তাড়াতাড়ি বাড়ির সব সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ খামটি রেখে যাওয়ার দৃশ্য কোথাও নেই। সেই রাতে কাব্যর ফোনে আবার একটি অচেনা নাম্বার থেকে বার্তা এলো, তোমার পাপের হিসাব শুরু হয়ে গেছে। এর সঙ্গে একটি ভিডিওটি চালু করতে কাব্যের মুখের রং উধাও হয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে রিসোর্টের লবিতে সে অদিতির হাতে একটি খাম দিচ্ছে। ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেটাই যথেষ্ট ছিল বুঝিয়ে দেওয়ার জন্য কারো হাতে সব প্রমাণ রয়েছে। অদিতি আতঙ্কে বলল, আমরা শেষ। কাব্য দাঁত চেপে বলল, না, যেই হোক তাকে খুঁজে বের করব। এদিকে আমি দূর থেকে সব খবর পাচ্ছিলাম। কাব্যের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে ছিল। আমি আর আগের সে অসহায় নারী নয়। আমি জানি কখন সামনে আসতে হবে আর কখন নীরব থাকতে হবে। বৃদ্ধ একদিন আমার হাতে একটি ছোট্ট বক্স দিলেন। ভেতরে ছিল আমাদের বিয়ের আংটি। আমি অনেকক্ষণ আংটিটার দিকে তাকিয়ে রইলাম। এই আংটিটা একদিন ভালোবাসার প্রতীক ছিল, আজ এটা আমার কাছে বিশ্বাসঘাতকতার স্মৃতি। আমি জানালার পাশে গিয়ে আংটিটা শক্ত করে মুঠোয় চেপে ধরলাম। যেদিন আদালতে কাব্য মাহমুদ নিজের অপরাধ স্বীকার করবে, সেদিন এই আংটির সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হবে। পরের দিন সকালে খবর এলো, কাব্য অদিতির বিয়ে হবে ঠিক 3 দিন পর, ঢাকার একটি অভিজাতক কনভেনশন সেন্টারে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়, কিন্তু আমার চোখে আর কোনো ভয় নেই, শুধু দৃঢ়তা। আমি আয়নায় নিজের নতুন চেহারার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললাম, আর মাত্র 3 দিন, তারপরেই সবাই জানবে কাব্য মাহমুদ শুধু একজন প্রতারক নয়, সে একজন হত্যা চেষ্টাকারীও। আর সেই মুহূর্তে কাব্য জানতো না, তার জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন ইতিমধ্যে তার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ঢাকায় সবচেয়ে অভিজাত কনভেনশন সেন্টারে আলোয় ঝলমল করছে। আজ কাব্য আর অদিতির বিয়ে। অতিথিদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের ব্যস্ততা, সব মিলিয়ে উৎসবের পরিবেশ। সবাই হাসছে, শুধু একজন ছাড়া, আমি। কালো রঙের শাড়ি, চোখে কালো চশমা, মুখে হালকা মেকআপ। এতটাই বদলে গেছি যে কেউ আমাকে চিনতে পারছে না। আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই রহস্যময় বৃদ্ধ আর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। বৃদ্ধ নিচু গলায় বললেন, আজ আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে জিততে হবে। আমি মাথা নাড়ালাম। আজ ওর মুখোশ খুলব। মঞ্চে কাব্য মাহমুদ হাসি মুখে অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছেন। অদিতির গলায় গয়না ঝলমল করছে। ঠিক তখনই কনভেনশন সেন্টারে সব আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। আলো জ্বলতেই বিশাল এলইডি স্ক্রিনে একটি ভিডিও চালু হয়ে গেল। প্রথমে দেখা গেল বান্দরবনের সেই রিসোর্ট, তারপর কাব্য আর অদিতির গোপন কথাবার্তা, তারপর জীবন বীমার নথি, এরপর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা আমি। সবশেষে একটি ভিডিও দূর থেকে ধারণ করা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কাব্য মাহমুদ 2 হাতে আমাকে ধাক্কা দিচ্ছে। পুরো হল রুম নিস্তব্ধ, কেউ একটি কথাও বলছে না। অদিতির মুখ সাদা হয়ে গেছে। কাব্য চিৎকার করে উঠল, এটা মিথ্যা, এগুলো সাজানো। ঠিক তখনই প্রধান দরজা ধীরে ধীরে খুলে গেল। সবাই একসঙ্গে পেছনে তাকালো। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে একের পর মানুষের মুখে বিস্ময়। কেউ ফিসফিস করে বলছে, অসম্ভব, উনি তো মারা গিয়েছিলেন। কাব্য স্থির হয়ে গেল। তার হাত থেকে মাইক্রোফোন পড়ে মেঝেতে আছড়ে পড়লো। সে কাঁপা গলায় বলল, তুমি? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ কাব্য, আমি বেঁচে আছি। তার মুখে আর কোনো ভাষা নেই। আমি শান্ত গলায় বললাম, সেদিন পাহাড় থেকে পড়ে আমি মরিনি, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাসটা সেদিনই মারা গিয়েছে। ঠিক তখনই পুলিশের একটি দল কনভেনশন সেন্টারে প্রবেশ করলো। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এগিয়ে গিয়ে
দায়িত্বরত কর্মকর্তার হাতে সব নথি তুলে দিলেন। তদন্ত কর্মকর্তারা বললেন, কাব্য মাহমুদ, আপনার বিরুদ্ধে পরিকল্পিত হত্যা চেষ্টা, বীমা জালিয়াতির ষড়যন্ত্র এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কাব্য হঠাৎ আমার দিকে দৌড়ে এসে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি এক পা পিছিয়ে গেলাম। যেদিন আমি তোমার কাছে জীবন ভিক্ষা চেয়েছিলাম সেদিন তুমি আমাকে ক্ষমা করেছিলে? সে মাথা নিচু করে কাঁদতে লাগলো। অদিতিও পুলিশের সামনে ভেঙে পড়লো। সে কাঁদতে কাঁদতে বলল, সব পরিকল্পনা কাব্যর ছিল, আমি ভুল করেছি। পুলিশ দুজনকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশ আবার জ্বলে উঠল, তবে এবার একজন সুখী বরকে নয়, একজন অপরাধীকে বন্দী করার দৃশ্য ধারণ করার জন্য। কয়েক মাস পরে আদালতে রায় হলো। সব প্রমাণ, সাক্ষ্য, ভিডিও বিশ্লেষণ করে বিচারক ঘোষণা করলেন কাব্য মাহমুদ ও অদিতি দুজনেই দোষী। আদালত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করলেন। রায় ঘোষণার সময় কাব্য একবার আমার দিকে তাকিয়েছিলেন। সেই চোখে আর অহংকার ছিল না, ছিল শুধু অনুশোচনা। কিন্তু কিছু অনুশোচনা এত দেরিতে আসে যে তা আর কোনো মূল্য থাকে না। 1 বছর পর আমি আমার ছেলেকে নিয়ে নতুন জীবনে পা রেখেছি। সে হাঁটতে শিখেছে, হাসতে শিখেছে। প্রতিদিন ওকে দেখে মনে হয় আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন উপহার দিয়েছেন। এক বিকেলে বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। আমার ছেলে এসে আমার আঙ্গুল ধরে হাসলো। আমি তাকে কোলে তুলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, মানুষের সবচেয়ে বড় শক্তি প্রতিশোধ নয়, সত্য। সত্যকে যতই চাপা দেওয়া হোক, একদিন না একদিন সে নিজের পথ খুঁজে বের করে। আমি অতীতকে পেছনে ফেলে সামনে হাঁটতে শুরু করলাম। আমার জীবনের গল্প আর মৃত্যুর গল্প নয়, এটা একজন মায়ের বেঁচে থাকার গল্প। এটা সত্যের জয়ের গল্প। ধন্যবাদ। গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।